এয়ার ট্রানজিট এয়ারলাইন্স ফ্লাইট 236 টরন্টো থেকে লিসবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তখন প্রায় মাঝরাত, আর এই সময় বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর ৩৯,০০০ ফুট উঁচুতে উঠতেছিল। অন্যান্য দিনের মতোই যাত্রা স্বাভাবিক ছিল। কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি পাল্টে যায়। এত উঁচু থেকে নিচের জমিন পর্যন্ত দেখা যায় না। আর তখন ওই পাইলট জানতে পারে বিমানের ফিউল শেষ হতে চলেছে। এই সিচুয়েশন উভয় পাইলটের জন্য অনেক ভয়ঙ্কর ছিল। তারা কেবল একটা কথাই ভাবতে থাকে, আটলান্টিক মহাসাগরের উপর ফিউল শেষ হওয়া মানেই মৃত্যু। আসলে সেদিন বিমানটির সাথে কি হয়েছিল? বিমানটি কি আটলান্টিক মহাসাগরে ডুবে যায়, নাকি কোনো এয়ারপোর্টে ল্যান্ড করে? যদি ল্যান্ড করে থাকে তাহলে সেটা কিভাবে? এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 23 আগস্ট 2001 কানাডার টরন্টো এয়ারপোর্ট থেকে পর্তুগালের লিসবন এয়ারপোর্টে যাওয়ার জন্য এয়ার ট্রানজিট এয়ারবাস A33 কে প্রস্তুত করা হচ্ছে। এটা একটি 7 ঘন্টার বিরতিহীন যাত্রা ছিল। এজন্য বিমানে 48 মেট্রিক টন ফিউল ভরানো হয়। বিমানের প্রস্তুত শেষে যাত্রীদের চেকিং কার্যক্রম শুরু হয়। তখন স্থানীয় সময় অনুযায়ী 9:30 বিমানের মধ্যে 293 জন যাত্রী এবং 2 পাইলট ও 13 জন ক্রু মেম্বার সহ মোট 308 জন ছিলেন। এই ফ্লাইটের মেইন পাইলট ছিলেন 38 বছর বয়সী রবার্ট পিশে। তার পূর্বে 16,000 ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স রয়েছে। এবং কো পাইলট ছিলেন 28 বছর বয়সী ডার্ক ডিগার। তার পূর্বে 5,000 ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স রয়েছে, যার মধ্যে 400 ঘন্টায় এয়ারবাস A33 তে ফ্লাই করেছেন। এই বিমানটির বয়স ছিল মাত্র 2 বছর। জানা যায় বিমানের পাইলটের অভিজ্ঞতা কিংবা বিমানের কোনো ত্রুটি ছিল না। সবকিছু চেক করার পর বিমানটিকে রানওয়েতে নিয়ে যাওয়া হয় এবং এটিসির অনুমতি নিয়ে টরন্টো থেকে লিসবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর 39,000 ফুট উঁচুতে পৌঁছে যায়। সাধারণত দীর্ঘ ফ্লাইটে পাইলটদের খুব বেশি কাজ করতে হয় না। বেশিরভাগ কাজই অটো পাইলট সিস্টেম করে থাকে। পাইলট শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে। ফ্লাইট 236 টেক অফ করার 4 ঘন্টা হয়ে গেছে এবং সবকিছুই নর্মাল ছিল। গভীর রাত হওয়ার কারণে বেশিরভাগ যাত্রীরাই ঘুমিয়ে পড়ে। বিমানটি আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর পৌঁছে গেছে। আর এই সময় বিমানে একটি সমস্যা দেখা দেয়। কানাডার সময় অনুযায়ী তখন রাত 1টা বাজে। পাইলট বিমানের 2 নাম্বার ইঞ্জিন অথবা ডান ইঞ্জিনে কিছু অস্বাভাবিক নোটিফিকেশন দেখতে পায়। ইঞ্জিনে তেলের চাপ অনেক বেশি হচ্ছিল এবং তেলের পরিমাণ ও তাপমাত্রা কমতে থাকে। এইরকম ঘটনা তাদের সাথে প্রথমবারের মতো ঘটেছিল। এই সমস্যা জানার জন্য পাইলট তৎক্ষণাৎ ফ্লাইট ম্যানুয়াল খোলেন। সাধারণত বিমানের গতির সাথে সাথে তেলের তাপমাত্রাও বৃদ্ধি পায়, কিন্তু এখানে তেলের তাপমাত্রা নিম্ন ইঙ্গিত করতেছে, যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। ফ্লাইট ম্যানুয়ালে পাইলট এই ত্রুটির কোনো ইনফরমেশন খুঁজে পায়নি। তখন এই ত্রুটি সম্পর্কে জানার জন্য পাইলট কানাডার এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানায়। দুর্ভাগ্যবশত এই ত্রুটি সম্পর্কে এয়ার ট্রাফিকেরও জানা ছিল না। তারা পাইলটকে বলেন এই ত্রুটি সম্পর্কে পর্যবেক্ষণ করতে এবং পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করতে। পাইলট কোনো প্রকার ত্রুটি নির্ধারণ করতে না পারায় ফ্লাইটের সিস্টেমের ভুল সিগন্যাল মনে করেন। এর ঠিক 30 মিনিট পর আরও একটি নোটিফিকেশন আসে এবং পাইলট জানতে পারে এই সমস্যাটি তেলের সাথে সম্পৃক্ত নয়, বরং ফিউলের সাথে। সাধারণত কমার্শিয়াল ফ্লাইটে দুটো উইংসে সমানভাবে ফিউল ভরানো হয়। এখন পাইলট লক্ষ্য করেন ফ্লাইট 236 এর বাম উইংসের তুলনায় ডান উইংসে ফিউলের পরিমাণ কম ছিল। তবে এই সমস্যাটি তেমন গুরুতর নয়, কারণ বিমান চলাকালীন এই সমস্যার সমাধান করা যায়। আর তখন পাইলট এই সমস্যার সমাধানের জন্য ফ্লাইটের ক্রসফিট ভালভ খুলে দেয় এবং বিমানের ফিউল বাম উইংস থেকে ডান উইংসে যাওয়া শুরু করে। তখন বিমানের ফিউল দুই পাশে সমানভাবে ছিল। ঠিক 10 মিনিট পর বিমানের ডান উইংসে লো ফিউলিং প্রবলেম দেখা দেয়। কোনো পাইলটই এই রকম সমস্যার মুখোমুখি হতে চাইবে না, তাও আবার যাত্রী ভর্তি বিমান সহ। এরপরে পাইলট লক্ষ্য করেন বিমানের ফিউল অনেকটাই কমে গেছে। বিমানে যে পরিমাণ ফিউল ছিল তা দিয়ে গন্তব্য স্থানে লিসবনে পৌঁছানো সম্ভব না। এখন এই বিষয়টা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিমানটিকে পিছনের দিকে ডাইভার্ট করারও কোনো উপায় ছিল না। এখন তাদের কাছে একটাই অপশন ছিল, তা হলো এজোরস আইল্যান্ডে বিমানটিকে ল্যান্ড করানো। এই আইল্যান্ডটি পর্তুগালের অধীনে আটলান্টিক মহাসাগরের এই জায়গায় অবস্থিত। বিমানের পাইলট সেন্টা মারিয়া এয়ারপোর্টের এটিসির সাথে যোগাযোগ করে বলেন ফিউল কম থাকার কারণে টেরসারা মিলিটারি এয়ারপোর্টে ল্যান্ড করবেন। তবে পাইলটের এটাও জানা ছিল না যে সেই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবে কি পারবে না, নাকি সমুদ্রে ল্যান্ড করতে হবে। এখন বিমানে আর মাত্র 60 টন ফিউল অবশিষ্ট ছিল। শুনে মনে হতে পারে অনেক ফিউল রয়েছে, কিন্তু এটা বিমানের ফিউলকে
ক্যাপাসিটির তুলনায় মাত্র 6% ছিল। এটাও খুব দ্রুত শেষ হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিমানের ফিউল কেন দ্রুত শেষ হচ্ছে, নাকি বিমানের সিস্টেম ভুল নোটিফিকেশন দিচ্ছে? আর যদি বিমানের ফিউল সত্যিই কমে যায় তাহলে সেটা কিভাবে? তখন ওই পাইলটের মনে হলো ফিউল ট্যাঙ্ক লিক হওয়ার কারণে বিমানের ফিউল কমে যাচ্ছে। এটা নিশ্চিত করার জন্য পাইলট ক্রু মেম্বারদের উইংস এর পিছনে লক্ষ্য করতে বলেন। যদি কোনো লিক থাকে তাহলে কোনো না কোনো ইঙ্গিত পাওয়া যাবে, কিন্তু অন্ধকারের কারণে কিছুই জানা যায়নি। এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে প্রতি 5 মিনিট পর পর 1 টন ফিউল শেষ হয়ে যাচ্ছে। এবার পাইলট নিশ্চিত যে কোথাও থেকে ফিউল লিক হচ্ছে। এখন তার কাছে মাত্র 25 মিনিট ফ্লাই করার ফিউল রয়েছে, যার কারণে তাদের পক্ষে টেরসারা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো সম্ভব না। এই সময় মেন পাইলট ও কো পাইলট এটিসির সাথে সবসময় যোগাযোগ করতে থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার টিম ফিউল লিক নিশ্চিত করার জন্য বিমানটিকে 39,000 ফিট থেকে 20,000 ফিটে নামানোর নির্দেশ দেন, কিন্তু পাইলট এটা করতে রাজি হয়নি। কেননা বিমানের লিক নিশ্চিত হয়ে গেলেও বিমানটিকে আবার 39,000 ফুট উপরে নিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ তাদের কাছে এখনো গ্লাইডিং অপশন বাকি আছে। এর কয়েক মিনিট পরে বিমানের ডান ইঞ্জিনে আগুন লাগলে সব সন্দেহ দূর হয়ে যায়। এই ঘটনার পরে যাত্রীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সবাই আতঙ্কিত হয়ে যায়। এই অবস্থায় বিমানে আর মাত্র 4 টন ফিউল ও একটি ইঞ্জিন অবশিষ্ট রয়েছে। এই একটি ইঞ্জিন নিয়ে বিমানটিকে ল্যান্ড করানো সম্ভব ছিল না এবং বিমানের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। অপরদিকে বিমানবন্দরে ল্যান্ডিং করানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনো বিমানটি টেরসারা এয়ারপোর্ট থেকে 240 কিলোমিটার দূরে রয়েছে এবং বিমানে আর মাত্র 600 কেজি ফিউল অবশিষ্ট রয়েছে। এর মধ্যে যেটা ভয়ের ছিল এখন সেটাই ঘটলো। এবার ফ্লাইট 236 ইঞ্জিন ছাড়াই আটলান্টিক মহাসাগরের উপর গ্লাইডিং শুরু করে। বিমানের দুটো ইঞ্জিন বন্ধ থাকায় বিমানের সকল ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। সৌভাগ্যবশত বিমানের অটোমেটিক টারবাইন বের হয়ে আসে। বাতাসের গতির মাধ্যমে অটোমেটিক টারবাইন দ্বারা যে ইলেকট্রিসিটি তৈরি হয় তা দ্বারা শুধুমাত্র বিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চালানো যাবে। এখন শুধু এয়ারপোর্ট মাত্র 120 কিলোমিটার দূরে অবস্থিত। বিমানটি 30,000 ফুট নিচে নেমে আসে। বিমানের মধ্যে একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। এবার সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে যে বিমানটি এয়ারপোর্টে পৌঁছাতে না পারলে সমুদ্রে ল্যান্ড করতে হবে। এজন্য ক্রু মেম্বাররা যাত্রীদের পানিতে নামানোর জন্য প্রস্তুত করতেছেন। সমুদ্রে অবতরণ করা সব দিক থেকে বিপজ্জনক, কারণ যাত্রীরা প্লেন ক্র্যাশ হওয়া থেকে বেঁচে গেলেও তারা পানিতে ডুবে মারা যেতে পারে এবং সমুদ্রের ঠান্ডা পানিতে ডুবে থাকার কারণে হাইপোথার্মিয়ায় মারা যাবে। সাধারণত ইঞ্জিন অফ থাকা অবস্থায় যাত্রীবাহী বিমান চালানো অনেক কঠিন। পাইলট বিমানটিকে অনেক সাবধানে কন্ট্রোল করছেন। এখন বিমানটি প্রতি মিনিটে 2000 ফিট নিচে নামতেছে। এবার এয়ারপোর্ট থেকে বিমানের দূরত্ব মাত্র 15 কিলোমিটার এবং বিমানের উচ্চতা 13,000 ফুট। সাধারণত এইরকম দূরত্বে বিমানের উচ্চতা 3,000 ফুট থাকা লাগে। এখন পাইলট যদি বিমানটিকে উচ্চতা কমিয়ে নেয় তাহলে বিমানের গতি অনেক দ্রুত হয়ে যাবে, যার ফলে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করতে পারে। তাই ফ্লাইট 236 এর পাইলট বিমানটিকে এইভাবে 360 ডিগ্রি ঘুরিয়েছেন। এবার বিমানটি 15 কিলোমিটার দূরত্বে থেকেও 5,000 ফুট উচ্চতায় নেমে আসে। এখনো অনেক উচ্চতা ছিল, আর এই জন্য পাইলট বিমানটিকে এস টার্ন নিয়ে রানওয়েতে ল্যান্ড করায়। তবে এই ল্যান্ডিং অনেক ভয়ঙ্কর ছিল। বিমানটি ল্যান্ড করার পর ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়, যা এয়ারপোর্টের ক্রু মেম্বাররা দ্রুত নিয়ন্ত্রণে আনে। ফ্লাইট 236 প্রথম এবং শেষ ফ্লাইট যা ইঞ্জিন ছাড়াই 293 জন যাত্রীকে নিয়ে বেশি সময় ধরে ফ্লাই করে। এরপর যখন এভিকেশন করা হয় তখন জানা যায় টরন্টো থেকে টেক অফের পূর্বে বিমানের ইঞ্জিনের একটা পার্ট চেঞ্জ করে, কিন্তু এই পার্টটি অন্য বিমানের ছিল এবং লুজ ফিটিং এর জন্য তার কাছাকাছি থাকা ফিউল লাইনকে ব্লাস্ট করে। এরপরে বিমানের মধ্যে নতুন একটি সিস্টেম আপডেট করে যাতে পাইলট ফিউল লিক শনাক্ত করতে পারে। এর 1 বছর পর 2 পাইলটকে সম্মানিত করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। ধন্যবাদ।